কি হয়েছে, তুই আজ ইউনিভার্সিটিতে যাসনি? ভালো লাগলো না তাই যাইনি। চলো তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমরা বাইরে যাব। বলে তার দিকে এগোতে লাগে। অন্তু কিছু বুঝছে না, সে রেডি যে কোথায় যাবে। অর্নি একটা ড্রেস এনে অন্তুকে দিয়ে রেডি হতে বলে। অন্তু ড্রেস নিয়ে বলে, এত কিছু বলবো না, চলো রেডি হয়ে আসো। অন্তু বুঝে গেছে সে না গেলে অর্নি তাকে ছাড়বে না, তাই কথা না বাড়িয়ে রেডি হতে গেল। 5 মিনিট পর অন্তু বেরিয়ে আসে। অন্তু রেডি হলে অর্নি তাকে নিয়ে চলে যায় তার গন্তব্যে। অর্নি, আর কতক্ষণ এখানে বসে থাকবি বলতো? সে কখন থেকে ক্যাফেতে বসে আছি, না কিছু বলছিস না কিছু করছিস। আমি বাড়ি যাব। অন্তুর কথা শুনে অর্নি তার ফোনের স্ক্রিনের থেকে মাথা তুলে বিরক্ত নিয়ে বলল, উফ দিদিয়া, আমার করছিস কেন? দেখছিস না লিমার জন্য ওয়েট করছি, ওই ফালতু আসার নাম নেই। তার উপর তুমি একটু পর পর কথা বলে বিরক্ত করছো। তুমি কফি খাও তো, বাড়ি যাবার দেরি আছে। অনেকদিন পর তোমার সাথে বের হয়েছি, তাই এখন মজা করো চুপচাপ। আসলে অর্নি তার ফ্রেন্ড লিমার সাথে দেখা করতে এসেছে। অন্তু বাড়িতে থাকে তাই তাকেও নিয়ে এসেছে, কিন্তু এই লিনা আসার নাম নেই। তাই অন্তু বারবার বাড়ি যাবে বলে বিরক্ত করছে অর্নিকে। হঠাৎ কোথা থেকে আনভি এসে অন্তুকে জড়িয়ে ধরে আদরে সুরে বলল, ভালো আন্টি। হঠাৎ জড়িয়ে ধরাতে অন্তু হচকে যায়, কিন্তু আনভির আদরের কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অন্তু আনভিকে নিজের কোলে বসিয়ে তার গালে চুমু দিয়ে বলে, আগে বল কোথায় যাব, তা না হলে যাব না। ভালো, তুমি কেমন আছো? আর তুমি এখানে একা কি করছো মামুনি? কেউ এসছে তোমার সাথে? ভালো, পাপার সাথে এসেছি। আনভির কথা শুনে অন্তু সামনে তাকায়, দেখে রোদ তাদের দিকে আসছে। অন্তুকে যেন মনে হচ্ছে সে সেদিনের আগেও তাকে দেখেছে কোথাও। রোদ এসে আনভিকে চিন্তার সুরে বলল, আম্মু, এভাবে না বলে আমাকে আসলে কেন? জানো কতটা ভয় পেয়েছি। ও পাপা, আমি তো ভালো আন্টিকে দেখে এখানে চলে আসলাম। আনভির কথা শুনে রোদ অন্তুকে দেখে সে এতক্ষণ খেয়ালই করেনি আনভি কারোর কোলে আছে। রোদকে দেখে অর্নি বলল, ভাইয়া কেমন আছেন? ভালো, তুমি? ভালো ভাইয়া, বসো না, দাঁড়িয়ে আছেন কেন? তোমাদের অসুবিধা হবে না, আমরা অন্য টেবিলে বসি। চলো আম্মু। আমাদের অসুবিধা হবে না, আপনি এখানেই বসুন। অন্তুর কথা শুনে রোদ তাদের টেবিলে বসলো। এদিকে আনভি অন্তুকে এক প্রকার জেরা করছে, তুমি কেন সেদিন চলে গেলে? আমাকে দেখতে আর আসো না কেন? তোমার সাথে আরই এমন অনেক জেরা করছে। অন্তু আনভিকে তার সব প্রশ্নের উত্তর দিতে লাগলো। আর এদিকে রোদ তাদেরকে দেখছে, কি আছে এই মেয়ের মধ্যে যার জন্য আনভি এত পাগলামি করে অন্তুর জন্য। সেদিন অন্তু চলে আসার পরে আনভি শুধু অন্তুর কথাই বলে, সে কেন তাকে ভালোবাসে, তাকে খাইয়ে দেওয়া সব কথা বলে। অর্নির কথায় ধ্যান ভাঙে রোদের। অর্নি বলল, ভাইয়া আপনার এখানে এই সময়, মানে আপনার তো এই সময় অফিসে থাকার কথা। আসলে আজ আনভির ন্যানি ছুটিতে, আর বাবাই আনভিকে একা সামলাতে পারবে না, তাই আমি ওকে নিয়ে অফিসে আসি। আনভির ক্ষুধা পেয়েছিল, তাই তাকে এখানে নিয়ে এসেছি। আমাদের অফিস এখান থেকে কাছে, তাই। ও তাই? তোমরা এখানে কেন? আর বলবেন না ভাইয়া, ফ্রেন্ডদের সাথে দেখা করতে এসে ফেসে গেছি। সে কখন আসবে, কথা হবে, তারপরে যাওয়া হবে। রোদও বলে থামলো। এদিকে অন্তু আর আনভি এক মনে কথা বলছে। তাদের আশেপাশে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। তাদের কথার মাঝে অর্নির ফোন আসলে এসে সেখান থেকে চলে যায় কথা বলতে। রোদ ইতস্থ করে অন্তুকে বলল, কেমন আছেন মিস অন্তু? রোদের কথায় অন্তু তার দিকে তাকায়, হালকা হেসে বলে, ভালো, আপনি? ভালো। রোদ কথা শুনে আবার সে আনভিকে নিয়ে ব্যস্ত হলো। রোদ একটা ওয়েটারকে ডাকতে ওয়েটার আসে। রোদ আনভিকে বলে, আম্মু কি খাবে বলো? তুমি যা বলবে। ওকে, আর আপনি মিস অন্তু? কফি। রোদ ওয়েটারকে 2টা কফি আর একটা স্যান্ডউইচ অর্ডার করে। অর্নি হতভম্ব হয়ে তাদের কাছে আসে। তাকে এমন করে আসতে দেখে অন্তু বলে, কি হয়েছে, এমন করছিস কেন? সর্বনাশ হয়েছে আমার। মানে? মানে আমার এক্সামের ডেট দিচ্ছে, আর স্যার শয়তান আমাকে ক্লাসে না দেখে বাড়িতে ফোন দিচ্ছে। ভাগ্যিস টিউন ধরেছে, তাই এই যাত্রায় বেঁচে গেছি। কিন্তু এখনই আমাকে ভার্সিটিতে যেতে হবে। লিমা আসবে না, স্যারের সাথে দেখা করতে হবে। বাই।
বলে ব্যাগ নিতে লাগলো। অন্তু অর্ণির চলে যাবে শুনে বলে উঠল, চলে যাবি মানে? আর আমি কার সাথে যাব বাড়িতে? অন্তুর কথা শুনে অর্ণি চিন্তায় পড়ে যায়। ততক্ষণ রোদ শুধু নীরব দর্শকের মতো দেখতে থাকলো। এখন সে বলে, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিব। রোদের কথা অর্ণি যেন আকাশের তারা পেল। সে ফটফট করে বলে দিল, থ্যাংক ইউ ভাইয়া। দিদিয়া, তুই রোদ ভাইয়ার সাথে যাস। বলে কাউকে কিছু না বলতে দিয়ে সে চলে গেল। অন্তু অসহায় মুখে অরিনের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ওয়েটার এসে তাদের খাবার দিয়ে গেলে রোদ বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে পৌঁছে দেব। এখন কফিটা খান, না হলে ঠান্ডা হয়ে যাবে। অন্তু আনভির স্যান্ডউইচটা খাইয়ে দিয়ে কফি খেতে লাগলো। রোদ আর চোখে একবার অন্তুকে দেখে খেতে লাগলো। অন্তু একবার রোদকে বলতে চায় তাদের কি আগেও দেখা হয়েছে, আবার কি মনে করবে ভেবে বলে না। অন্তু কৌতূহল দামিয়ে রাখতে না পেরে সে বলল, কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? অন্তুর কথা শুনে রোদ ভ্রু শুরু করে বলল, বলুন। আমাদের কি সেদিনের আগেও দেখা হয়েছে? কেন জানি না আমার মনে হচ্ছে আমি আগেও আপনাকে দেখেছি কোথাও। রোদ আনমনে বলল, অনেক গভীর থেকে দেখে তো এত সহজে ভোলা যায় না। অন্তু রোদের কথা বুঝতে না পেরে বলল, মানে? রোদ নিজেকে সামলে নেয়, সে কি বলছে সে নিজেও জানে না। সে বলল, হ্যাঁ, দেখা হয়েছিল। আমার গাড়ির সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি অজ্ঞান হবার আগে আমাকে দেখেছেন, তাই মনে নেই ভালো করে। রোদের কথা শুনে অন্তু সেদিনের কথা মনে করতে চেষ্টা করে। সেদিন তো ওনাকে দেখেছি। অন্তু বলল, সেদিনের জন্য থ্যাঙ্কস। ইটস ওকে, চলুন আপনাকে দিয়ে আসি। অন্তুও আর কথা না বাড়িয়ে আনভিকে কোলে নিয়ে যেতে লাগলো। বাইরে এসে রোদ গাড়ির দরজা খুলে দিল। অন্তু সামনে বসে পড়ে। তারপর রোদ গাড়ি বসে স্টার্ট দেয়। আজ আকাশটা অকারণেই গর্জে গর্জে উঠছে। একটু পর মনে হয় মুষলধারে বৃষ্টি হবে। হবেই না কেন, আষাঢ় মাসের শুরু তো। অন্তু তার রুমের সব পুরাতন কাগজপত্র ঘাটাঘাটি করছে। তার আজ ছবি আঁকতে মন চাচ্ছে খুব। মেঘলা আকাশ দেখে তার এই শখের উদয় হলো। অন্তু প্রফেশনালি আঁকতে না পারলেও সে সুন্দর আঁকতে পারে। তার দাদা ভাই তাকে আঁকতে শিখিয়েছে। আদি অনেক ভালো ছবি আঁকে। অন্তুকেও আর্ট ক্লাসে ভর্তি করতে চায়, কিন্তু কিছু কারণবশত হয় না। তাই আদি নিজের হাতে তাকে শিখিয়েছে। আজ শুক্রবার বলে সবাই সকাল সকাল একসাথে ব্রেকফাস্ট করে। অন্তু তার রুমে এসে মেঘলা আকাশ দেখে তার মনের রং তুলিতে ছবি আঁকতে চায়। তাই তার সব কাগজপত্র বের করে রং তুলি খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর তার কাবার্ডের নিচে তার রং তুলি পেল, যেটা আদি তাকে দিয়েছিল। সব কিছু নিয়ে রুমে ফ্যান অফ করে দিয়ে ফ্লোরে বসে সাদা ক্যানভাসে পেন্সিল দিয়ে আঁকতে থাকে। আস্তে আস্তে ফুটিয়ে তোলে বৃষ্টিতে ভেজা একজোড়া তরুণ তরুণীকে মনের রং দিয়ে তাদের ফোটাতে থাকে মনের মতো করে। ছবি আঁকতে আঁকতে হালকা রং তার গালে লাগলে তার মনে পড়ে যায় অর্ণবের করা রং দিয়ে তার ছেলে মানুষই। ঠোঁটের কোণে সরু রেখা দেখা যায়। ভাবতে লাগে সেই দিনটাকে। অন্তু, তুমি তো অনেক ভালো ছবি আঁকতে পারো, কোথা থেকে শিখেছো? অন্তুর হাতের কাগজে অর্ণবের বেডের উপর রেখে অর্ণবের হাতের উপর মাথাটা রেখে বলল, আমি কোথাও শিখিনি দাদাভাই, আমি কোথাও শিখিনি, দাদাভাই শিখিয়েছে। দাদাভাই আর্ট শিখতো, কিন্তু আম্মু মারা যাবার পরে আমাকে সামলাতে গিয়ে তার আর শেখা হয়ে ওঠেনি, কিন্তু অনেক ভালো আঁকতে পারে। তাহলে একটা কাজ করি, তোমার এক্সামের পর আমি তোমাকে আর্ট ক্লাসে ভর্তি করিয়ে দিই, কি বলো? বলে অন্তুকে তার বুকের কাছে নিয়ে আসে। অন্তু অর্ণবের দিকে মুচকি হেসে বলল, পারে, ওকে দিও, তার আগে এটা নাও। বলে অন্তু তার হাতে রং দিয়ে অর্ণবের মুখে লাগিয়ে দেয়। আকস্মিক ঘটনায় অর্ণব বুঝতে পারে না। যখন বোঝে ততক্ষণে অন্তু পালাতে নেয়। অর্ণব অন্তুর হাত ধরে তার বুকে ফেলে বলে, ওরে জান, কোথায় পালাও তুমি? দুষ্টুমি যখন করেছে তাকে তো শাস্তি পেতেই হবে, তাই না? শাস্তির কথা শুনে অন্তু করুণার চোখে তাকায় অর্ণবের দিকে, কিন্তু অর্ণব তা উপেক্ষা করে তার হাতে রং নিয়ে অন্তুর গালে গলায় লাগিয়ে অন্তুর ঠোঁটের কাছে স্লাইড করতে লাগলো। এদিকে অর্ণবের প্রতিটা স্পর্শে অন্তু কেঁপে কেঁপে ওঠে।
নিজের অজান্তেই চোখ বন্ধ করে নেয়। তার দেখে অর্ণব বাঁকা হেসে অন্তুকে তার কাছে টেনে নেয়। দুজনের ঠোঁটের ঠোঁট স্পর্শ করার বাদে অর্ণব অন্তুর ঘাড়ে কামড় দেয়। অন্তু ঘাড়ে ব্যথায় মৃদু চিৎকার করে তার বুঝতে বাকি নেই অর্ণব তাকে কামড় দিয়েছে। অন্তু চোখ খুলে দেখে অর্ণবের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। এতে অন্তু রেগে গিয়ে সব রং অর্ণবের উপর দিয়ে দেয়। এতে অর্ণব বিস্মিত হয়। সে ভাবতে পারেনি এমন হবে, তাই অর্ণব অন্তুকেও রঙে রাঙাতে লাগলো। দিদিয়া, তুমি কি করছো? অর্ণির ডাকে অন্তুর ভাবনা ভাঙে। সে পেছনে তাকিয়ে দেখে অর্ণি দাঁড়িয়ে আছে আর তার চোখ আর আঁকা ছবি দেখছে। অর্ণি এসে অন্তুর ছবি দেখে অবাক হয়ে বলল, দিদিয়া, এটা তুমি এঁকেছো? কেন, ভালো হয় নাই? অর্ণি উচ্ছ্বাসিত হয়ে বলল, কি যে বলো না দিদিয়া, অনেক সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু মিস্টেক হয়েছে। আসলে তুমি অনেক বছর পর করছো তো, তাই এমনটা হয়েছে। দাঁড়াও। বলে তার ফোনে কয়েকটা ছবি তুলে কাউকে সেন্ড করে অন্তুর দিকে তাকিয়ে বলে, দিয়া, হাত মুখ ধুয়ে এসো, নিচে চলো, দাদা ভাই ডাকছে। অন্তু মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল হাত মুখ ধুতে। আর অর্ণি অন্তুর রং তুলি সব গুছিয়ে টেবিলে রেখে দিল। অন্তু আসলে তারা নিচে যায়। পাপা, এটা কেমন করে খাচ্ছে? বলে আনভি একটা বেগুন হাতে নিয়ে রোদকে দেখাচ্ছে। আনভির কথা শুনে রোদ তার দিকে তাকিয়ে দেখে আনভি কিউটি ফেস করে বেগুন হাতে কিচেনের কাউন্টারে বসে আছে। রোদ হেসে বলে, আম্মু, তোমাকে কিচ্ছু করতে হবে না, পাপা সব করে নেবে। এবার বলো কি খাবে? আনভি মুখে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে দেখে রোদ মুচকি হেসে বলল, আম্মু, পোলাও আর বেগুনি ভাজি কেমন হবে বলো তো? ইয়াম্মি পাপা। রোদ হেসে অ্যাপ্রন পরে রান্না করতে লাগলো। আর আনভি বসে বসে তা দেখছে আর চকলেট খাচ্ছে। আসলে প্রতি শুক্রবার রোদ নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ায়, তাই আজও ব্যতিক্রম হলো না। আনভিকে কিচেন কাউন্টারে বসিয়ে রেখে রোদ রান্না করতে লাগলো। এদিকে প্রাপ্য বাপ মেয়ের ফেসাদে পড়ে পেঁয়াজ কাটতে হচ্ছে। প্রাপ্য নাক টেনে মিনমিন করে বলতে লাগলো, ধুর, ভাল লাগে না আর। সারা সপ্তাহ খেটে মরি, সপ্তাহে একটা মাত্র শুক্রবার পাই, মন খুলে ঘুমাবো তাই, কিন্তু এই বাপ বেটি মিলে কাজ করিয়ে মারছে। ধুর ধুর। মিনমিনিয়ে বলে আনভির সরু চোখে বলতে লাগলো, কি বলে চাচু? আনভির কথা শুনে রোদ প্রাপ্যর দিকে ভ্রু কুচকে তাকায়। এদিকে আনভির কথা শুনে প্রাপ্য ভয় পেয়ে যায়, কিন্তু রোদকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, কই কিছু না তো করি, আমি তো পেঁয়াজ কাটছি। ভাই, তুমি অমন করে তাকিয়ে আছিস কেন আমার দিকে? তুই রান্নাতে মন দে, না হলে রান্না খারাপ হবে। তোর দ্বারা কিচ্ছু হবে না প্রাপ্য, না জানি অরুণীর সাথে কি করিস আল্লাহই জানে। বলে রোদ রান্না করতে লাগলো। এদিকে প্রাপ্য মনে মনে বলল, আর ওরু শোনা ভাই, সে তো রাগ করে বসে আছে, জানি না তার রাগ আমি কিভাবে ভাঙাবো, আল্লাহই জানে। বলে কাজ করতে লাগলো রোদ। দিদিয়া, বিরিয়ানি থেকে কিসমিস দেয়? দ্বিধাভুক্ত কণ্ঠে বলল অর্ণি। অর্ণির কথা শুনে অন্তু মাংস রান্না রেখে অর্ণির দিকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে বলল, অর্ণি মাথা নিচু করে আছে, সে আসলেই ভুলে গেছে। অন্তু ফোঁসকে নিঃশ্বাস ফেলে বলল, তুই সালাদ কাট, আমার প্রায় হয়ে গেছে, তোকে রান্না করতে হবে না, যা ভাগ। বলে রান্না করতে লাগলো। অর্ণি আর কি করবে, সে সালাদ কাটতে লাগলো। আজ অন্তুর হাতের বিরিয়ানি খাবে বলে আবদার করেছে তার দাদা ভাই, তাই এত আয়োজন। তখন অন্তু নিচে আসলে আদি তাকে বলে, অন্তু পাখি, তোর হাতের আজ বিরিয়ানি খাবো, তাই ঝটপট করে নিয়ে আয়। অন্তুও আর কথা বাড়ায় না, সে রান্না করতে চলে যায়। প্রায় 30 মিনিট পর অন্তু রান্না করে সব ডাইনিং টেবিলে রাখে খাবার। তারপর সে ফ্রেশ হয়ে এসে দেখে আয়রা ছাড়া সবাই আছে টেবিলে। সে এসে বসে পড়ে। মিনু খালা সবাইকে বিরিয়ানি দিতে লাগলো। বিরিয়ানি খেয়ে আদি বলল, অন্তু পাখি, তোর হাতের রান্না কত মিস করেছি ওখানে, বলে বোঝাতে পারবো না। রান্নাটা অনেক ভালো হয়েছে। দিদিয়া, সত্যি ভালো হয়েছে। আমার ছোট আম্মাজানের হাতের রান্নার কোনো তুলনা হয় না, তাই না আম্মাজান? হ্যাঁ। তা অন্তু মামনি, আজ কি চাই তোমার বলো? এত ভালো বিরিয়ানি খাওয়ালে বলে কথা। দিদিয়া, বলো কি লাগবে? আজ দাদা ভাই আর আপু মিলে
তোমার সব কথা রাখবে 100%। অন্তু কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, চাচু আমি আর্ট ক্লাসে ভর্তি হতে চাই, তাও শীঘ্রই। অন্তুর এমন কথা শুনে সবাই চমৎকার যায়, কিন্তু সবাই খুশি হয় এটা ভেবে অন্তু নর্মাল হচ্ছে। আকাশ বলল, তুমি যা চাইবে তাই হবে আদি। জি চাচ্চু। কাল অন্তুকে আর্ট ক্লাসে ভর্তি করে দিয়েছো। আদি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে অন্তু খুশি হয়ে আদিকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ দাদাভাই। আদি মুচকি হেসে বলে, পাগলি। সবাই খাওয়ায় মন দেয়। আয়ান খেয়ে হাত ধুয়ে এসে একটা প্লেটে আয়রার জন্য খাবার বেড়ে নিয়ে উপরে যাবে তখন আদি বলল, আয়ন দাঁড়াও। আয়ান দাঁড়িয়ে আদির দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকিয়ে থাকে। সেটা দেখে আদি বলল, তুমি খাবার নিয়ে উপরে কেন যাচ্ছ? আয়রাকে এখানে সবার সাথে কেন খেতে নিয়ে এলে না? আর আমি আসার পর থেকে দেখছি আয়রা সবসময় তার রুমেই থাকে। আমি মানছি সে প্রেগনেন্ট, ওপর নিচ করতে পারবে না, কিন্তু এই অবস্থা তাকে হাঁটাচলা করতে হবে। এভাবে রুমে বন্দি হয়ে থাকলে অসুস্থ হয়ে পড়ে যাবে তো। আয়ান একবার তার মাকে দেখে, আর মা এসব কথার তোয়াক্কা না করে সে খাচ্ছে। আয়ান আদির দিকে তাকিয়ে বলল, দাদাভাই, আয়রা নিচে না আসলেই সুস্থ থাকবে। আমি চাই না এমন কোনো কথা বা খারাপ পরিস্থিতিতে আয়রা উপর এফেক্ট করুক, তাই ও রুমেই সেফ আছে। আমি আসছি। দ্বিতীয় কোনো কিছু না বলে উপরে চলে গেল সে। আয়নের কথা শুনে সবাই অবাক হলেও নিহিতা মির্জার কিছু যায় আসে না। সে একই ভঙ্গিতে খাবার খাচ্ছে, যেন কিছুই হয়নি। আদি অবাক হয়ে তার দিদুনকে বলে, দিদুন, আয়ান এটা বলল কেন? আয়রা রুমের বাইরে সেফ না? আসলে দাদু ভাই, আয়রা যখন 4 মাসের প্রেগনেন্ট ছিল তখন সিঁড়ি থেকে পড়ে যেতে লেগেছিল। ঠিক সময় আয়ান না আসলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই ঘটনায় আয়ান কেমন যেন হয়ে যায়। আয়রাকে রুমে রাখে, বলে সবসময় প্রয়োজন ব্যতীত রুমের বাইরে আসতে দেয় না। আমি আর মিনু যাই আয়রার সাথে সময় কাটাতে তার রুমে, আর সবাই যে যার কাজে ব্যস্ত থাকে। ওই মেয়েটার কি করে না করে কারোর কোনো খোঁজ নেয়ার প্রয়োজন মনে করে না। দিদুনের কথা শুনে অর্ণি আর অন্তু মনে একটু খারাপ লাগলো, সাথে অনুতাপও। কেননা আয়ানের সাথে তাদের রাগের কারণে তারা আয়রার সাথে অন্যায় করছে। তারা কথা বলে, সম্মানও করে, কিন্তু কখনো তার রুমে যায় না, কেননা আয়নের রুম বলে। আদি আর কিছু না বলে উঠে চলে যায়। একে একে সবাই চলে যায়। রাত 10:30। রাত যত নিঝুম হচ্ছে তত একাকিত্ব তত বাড়ছে, সাথে পালা দিয়ে বাড়ছে বুকের ক্ষতবিক্ষত করা স্মৃতি। ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে জেগে উঠে পড়ে রোদ। দরদর করে ঘামছে সে। হাতের সাইডে টি টেবিলের থেকে পানি নিয়ে খেতে লাগলো সে। নিজেকে শান্ত করে বোঝাতে লাগলো যেন সে স্বপ্ন দেখেছে, কিন্তু নিজেকে কিছুতেই শান্ত করতে পারল না সে। সে জানে তার অশান্ত মনকে শান্ত করতে হলে তাকে লাগবে। তাই সে ফোন হাতে নিয়ে কাউকে ফোন দিল। কিছু সময় পরে ফোনটা ধরলে সে অস্থির হয়ে বলল, দেখো, এত রাতে ফোন দেওয়ার জন্য সরি, কিন্তু আমি নিরুপায় হয়ে ফোন দিয়েছি। আমাকে তাকে একটা বারের জন্য দেখতে দাও। আমার মন অশান্ত হয়ে আছে, প্লিজ একটাবার দেখলে শান্ত হবে। ওপাশ থেকে কি বলল জানি না। রোদ ফোন রেখে দিল। 5 মিনিট পর তার ফোনে ফোন এসে ভিডিও কল। রোদ ছটফট করে ফোনটা তুলে তার সামনে থাকা মানুষটাকে দেখে আস্তে আস্তে শান্ত হতে লাগলো। কয়েক মিনিট চুপ করে বসে শুধু তার চোখের অতৃপ্ত তৃষ্ণা মেটাতে লাগলো। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে হাত দিয়ে মুছে নিয়ে স্ক্রিনে তার ঠোঁট ছোঁয়ায়। তারপর ফোনটা কেটে দেয়। রোদ আনভির দিকে তাকিয়ে বলে, তোর করা প্রমিসের দ্বিতীয় ধাপ কমপ্লিট। এখন শুধু সময়ের অপেক্ষা আর কিছু ধাপ কমপ্লিট করার। বলে আনভিকে ভালোভাবে তার বুকে নিয়ে শুয়ে মনে মনে বলে, তোমাকে কাছে পাওয়ার জন্য মনটা অনেক ছটফট করছে জান। জানি না কবে তোমাকে কাছে পাবো, ভালোবাসবো। তুমি গাল ফুলিয়ে থাকবে আগের মতো, আমি কষ্ট করে রাগ ভাঙাবো। সব অনেক মিস করছি, অনেক। আজ স্বপ্নে যা দেখলাম তা সত্যি হতে কখনো আমি দেব না। তোমাকে একবার কাছে পাই,
তোমাকে আর আনভিকে নিয়ে অনেক দূরে চলে যাব। আই লাভ ইউ জান। বলে আস্তে আস্তে ঘুমাতে লাগলো। দুপুরের শেষ ভাগে আর বিকেলের শুরুতে আজ ঠাট্টা পড়া রোদ উঠেছে। অতিরিক্ত গরম অন্তু সহ্য করতে পারে না। সে এমনিতে ফর্সা ত্বক, তার উপর গরমে লাল হয়ে গেছে। সবেমাত্র 8 ক্লাসে ভর্তি হয়ে বের হলো অন্তু আর আদি। সেদিন চাচু বলার পর 1 সপ্তাহ হয়ে গেছে দাদাভাই ব্যস্ত থাকায় সে ভর্তি হতে পারেনি। আজ ফ্রি ছিল বলে কাজটা হয়ে গেছে। আদি অন্তুকে বলে গাড়ি নিয়ে আসতে গেল। অন্তু এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ একজোড়া কপলকে দেখে তার চোখ ওখানে স্থির হয়ে যায়। একবার মনে হলো ভুল দেখছে, এটা ভেবেই চোখ ঘুরিয়ে নেয়, কিন্তু পরক্ষণেই আবার সেদিকে দৃষ্টি প্রয়োগ করে। অন্তু চোখ কুঁচকে তীক্ষ্ণ নজরে সবটা দেখে নেয়। না, সে ভুল কিছু দেখেনি। আদির কথা সে তার চোখ সরিয়ে আদির দিকে তাকায়। আদি গাড়িতে উঠতে বলছে। অন্তু আবার সেই কাপলের দিকে তাকালে দেখে সেখানে কেউ নেই। অন্তু চিন্তায় পড়ে যায়, কি করবে সে? অনেক ভেবে একটা ডিসিশনে এসেছে। সে গাড়িতে উঠলে আদি গাড়ি স্টার্ট দেয়। বাড়িতে যাবে বলে, অফিসে। রোদ আর আদিবা রোদের কেবিনে বসে কাজ করছিল। রোদ তীক্ষ্ণ নজরে আদিবার দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে আদিবার ঠিক নেই। সেদিন আদির সাথে কথা হবার পর থেকে আদি অনেক ভাবে আদিবার সাথে কথা বলতে চায়, কিন্তু আদিবা আদিকে ইগনোর করে চলে যায়। রোদ গলা ছেড়ে বলতে লাগলো, আদিবা তুমি ঠিক আছো? আদিবা রোদের কথা শুনে কাজ রেখে দিয়ে রোদের দিকে তাকায়। রোদকে এভাবে তাকাতে দেখে ঘাবড়ে যায়। সে মনে মনে বলে, রোদ স্যার কি কোনো সন্দেহ করেছে আমাকে আর আদিকে নিয়ে? আদিবা জোরপূর্বক হেসে বলল, জি স্যার, আমি ঠিক আছি। আপনার কেন মনে হলো এই কথা স্যার? তোমাকে কিছুদিন ধরে দেখছি কেমন মনমরা হয়ে থাকো, কেমন উদাসীন হয়ে থাকো। কাজ করছো কিন্তু ভাবছো অন্য কিছু। তার থেকে বড় কথা, তোমার চোখ মুখ দেখে যে কেউ বলতে পারবে তুমি কিছু একটা নিয়ে চিন্তিত। এমন কিছু না স্যার, আসলে বাড়ির কিছু বিষয় নিয়ে টেনশনে আছি। ওকে, তুমি এই ফাইলটা চেক করে কাল আদি মির্জার অফিসে গিয়ে দিয়ে এসো। বলে একটা ফাইল তার দিকে এগিয়ে দেয়। আদিবা ফাইলটা নিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, আমি মানে স্যার অন্য কাউকে দিয়ে যদি পাঠিয়ে দিতেন। রোদ আদিবার কথা শুনে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলে, কেন, তোমার কোনো প্রবলেম আছে? না স্যার, আমি কাল সকালে যেয়ে দিয়ে আসবো। আমার কাজ শেষ, আমি তাহলে আসি। বলে রোদকে কিছু না বলতে দিয়ে চলে গেল। রোদ আদিবার যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই মেয়ের কি হলো? আগে তো এমন কখনো করেনি, তাহলে এখন কি হলো? মনে হয় বাড়িতে আসলে প্রবলেম আছে তাই। বলে সব বাদ দিয়ে কাজ করতে লাগলো। সন্ধ্যার আকাশে আবছা অন্ধকার নেমে এসেছে। আদি আর অন্তু গাড়ি থেকে নেমে বাড়িতে আসলে দেখতে পারে বাড়ির সবাই গম্ভীর হয়ে আছে। আর আজাদ মির্জা আয়ানকে উচ্চ গলায় কি সব বলছে। তারা ভেতরে এসে দাঁড়াতে নিহিতা মির্জা বলল, ভাইজান, এতে আয়ানের কি দোষ আমি সেটাই বুঝতে পারছি না। পার্টি অফিসে কি না কি ঝামেলা, তার রেস ধরে আমার ছেলেকে কেন কথা শুনতে হবে? নিহিতার কথা শুনে আজাদ মির্জা গর্জে বলল, নিহিতা, তুমি যা জানো না সেটা নিয়ে কথা বলবে না। আর আয়ানের দোষ আছে কি না সেটা আমি আর আয়ান বুঝে নেব, তুমি এতে এত কথা বলবে না। আদি তার বাবার রাগ দেখে সে এগিয়ে এসে বলল, চাচি আপনি একটু থামুন, আমি কথা বলছি। আব্বু, এমন কি হলো যে তুমি এত রেগে আসছো? রেগে থাকবো না কেন? হ্যাঁ, পার্টি অফিস থেকে কিছুদিন ধরে দরকারি সব ফাইল কাগজপত্র চুরি হচ্ছে। আয়ানের তাতে কোনো হেলদোল নেই। কেন? এই ফাইলগুলো অন্যের হাতে গেলে আমাদের পার্টির কত ক্ষতি হবে জানো? সামনে ইলেকশন। এমন কি ছিল ওই ফাইল ও কাগজপত্র যার জন্য তুমি এত হাইপার হচ্ছ? আদির কথা শুনে আজাদ মির্জা ঘাবড়ে যায়। কপাল বয়ে ঘাম ঝরতে থাকে। মনে হচ্ছে কোনো গোপন রহস্য গর্ত থেকে বেরিয়ে আসার ভয় তাকে তাড়া করছে। আয়ান মাথা উঁচু করে। আজাদ মির্জা ভয়ার্ত চেহারা দেখে বাঁকা হাসল। আয়ান আবার মাথা নিচু করে থাকলো। আজাদ মির্জা আমতা আমতা করে বলল, আছে কিছু ইম্পর্টেন্স পেপার, তোমাকে না জানলে হবে। আজাদ মির্জা কথা শুনে আদি তাকে সন্দেহের নজরে তাকিয়ে থাকলো। বাড়ির সবাই নীরবতা পালন করতে লাগলো। কথাটা শুনে আজাদ মির্জা হেঁটে আয়ানের কাছে এসে নিচু গলায় বলতে লাগলো, আমি সব বুঝি আয়ান,
তুমি কি করতে যাচ্ছ, কিন্তু তুমিও তো ভুলে যাচ্ছ যার সাথে তুমি এই ছোটখাটো খেলা খেলছো সেই খেলার হেডমাস্টার। আজাদ মির্জা কথা শুনে আয়ান তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। তা দেখে আজাদ মির্জা হালকা হেসে বলল, তুমি কি ভাবছো তুমি অতীত খুঁড়বে আর আমি কিছুই বুঝবো না? তাহলে তুমি ভুল ভাবছো। শুধু তোমার বিরুদ্ধে একটা প্রমাণ আমার হাতে আসুক আগে যে তুমি এসব করেছো, তাহলে তোমার হাল অতীতের থেকেও খারাপ হবে। আর একটা কথা, অতীত ভুলে ভবিষ্যৎকে প্রাধান্য দাও, তাহলে তোমার বর্তমান নষ্ট করতে আমার বেশি সময় লাগবে না, বলে দিলাম। আজাদ মির্জা কথা শুনে আয়ান ভয় পেয়ে যায়। সে জানে আজাদ মির্জাকে ঘাটালে অনেক বড় ক্ষতি হবে। আজাদ আর আয়ানের কথা কেউ শুনতে পেল না। আয়ান কিছু বলতে যাবে তার আগে উপর থেকে কিছু পড়ার আওয়াজে সবাই উপরে তাকায়। কিসের আওয়াজ হলো কেউ বুঝতে পারে না, কিন্তু আওয়াজটা আয়ানের রুম থেকে আসলো। আয়ান আয়রার কথা ভেবে ভয় পেয়ে যায়। আয়রা কিছু হলো না তো? আয়ান আজাদ মির্জার দিকে তাকালে দেখে তার ঠোঁটে শয়তানি হাসি, যা কেউ না বুঝলেও আয়ান ঠিক বুঝেছে কি হয়েছে। আয়ান দৌড়ে তার রুমের দিকে যায়, সাথে বাড়ির সবাই যায়। আয়ান রুমে এসে দেখে কাচের গ্লাস নিচে পড়ে আছে, তার সাথে রসমলাইয়ের বাটি। আর আয়রা তার মাথা চেপে ধরে বসে আছে, ছটফট করছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আয়ান দৌড়ে আয়রার কাছে যায়, ব্যস্ত হয়ে আয়রাকে বলে, আয়রা, এমন করছো কেন? কি হয়েছে তোমার? এই মেয়ে কথা বলছো না কেন? আয়ানের কথা শুনে আয়রা তার দিকে অশ্রুভরা নয়নে তাকিয়ে ব্যথাকৃত স্বরে বলল, আয়ান, আমার মাথা ব্যথা করছে। আয়ান, আগের মতো পেন হচ্ছে। আয়ান, কিছু একটা করো, আমি এটা নিতে পারছি না, প্লিজ, আমি মরে যাব। আয়ান, কিছু করো। বলে জোরে শব্দ করে কান্না করতে লাগলো। আয়ান আয়রার কথা শুনে থ হয়ে বসে আছে, চোখ থেকে জল পড়ছে তার। শুধু আয়রার কথায় মাথায় বাজছে। আয়ান, আগের মতো ব্যথা করছে মাথায়। আয়ান, কিছু একটা করো। বাড়ির সবাই আয়ানের রুমে উপস্থিত হলে আয়রা এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। দিদুন এসে আয়ানকে ধাক্কা দিয়ে বলে, আয়ান দাদু ভাই, আয়রার কি হয়েছে? এমন করছে কেন? আয়ানের হুঁশ হয়। সে আয়রাকে দেখেছে মেয়েটা ব্যথায় ছটফট করছে। সে বুঝতে পারছে না কেন আয়রার মাথায় আবার ব্যথা করছে। সব তো ঠিক হয়ে গিয়েছিল, তাই এমন কি হলো? আবার ব্যথা করছে। আয়ান দিদুনকে বসিয়ে ফোন বের করে কাউকে ফোন করে বলল, ডক্টর, আয়রার আবার মাথা ব্যথা করছে। সে এটা সহ্য করতে পারছে না। কি করব বলুন? এটা তো ঠিক হয়ে গিয়েছিল, তাইলে আবার কেন? ডক্টর কি বলল সেটা শুনে আয়ান ফোন রেখে কিছু খুঁজতে লাগলো। আয়ানকে এতটা অস্থির অবস্থায় দেখে সবাই কষ্ট পায়। আদি আয়ানকে বলে, আয়ান, আয়রার কি হয়েছে আর তুই কি করছিস এমন? আয়ান আদির কোনো কথার উত্তর না দিয়ে পাগলের মতো খুঁজতে লাগলো। আকাঙ্ক্ষার জিনিস পেয়ে আয়ানের শান্তি হলো। সে পানি নিয়ে আয়রার কাছে এসে বসে বলে, আয়রা, এটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। আমার উপর ভরসা করো, ঠিক হয়ে যাবে। বলে জোর করে আয়রাকে ওষুধ খাইয়ে দিল। আয়ান আয়রাকে তার বুকের সাথে চেপে রাখে। আয়রা ব্যথা সহ্য করতে না পেরে আয়ানের বাহু খামচে ধরে, এর ফলে আয়ানের বাহুতে আঘাত পায়। হালকা রক্ত বের হতে লাগলো। আয়ান দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করতে লাগলো। এদিকে কেউ বুঝতে পারছে না হঠাৎ করে আয়রার কি হলো যে এমন ছটপট করছে। অন্তু শুধু দেখছে আয়ানের বাহুকে, যেখানে আয়রার নখের কারণে আঘাত লাগে, আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। আয়ান তো ধৈর্য ক্ষমতা পেল কোথা থেকে? যে ছেলের রাগ নাকের ডগার সাথে থাকে, তার গায়ে আঁচড় লাগলে ক্ষেপে ওঠে, সে কেমন শান্ত হয়ে আছে আঘাত পেয়েও। ভালোবাসা সবাইকে বদলে দেয়, ভাবা যায়? 5 মিনিট পর আয়রা শান্ত হয়ে যায় আস্তে আস্তে। আয়নের বাহু থেকে হাত নামিয়ে নেয়, তার দেহের ভর সব আয়নের উপর ছেড়ে দেয়। আয়ান জাপটে ধরে থাকে আয়রাকে, আস্তে আস্তে আয়রাকে শুইয়ে দেয়। আয়ান আয়রার দিকে তাকিয়ে থেকে দেখে শুধু সময়ের ব্যবধান। কি হয়েছে আয়রার? মুখটা শুকিয়ে গেছে, চোখের কোণে এখনো জল পড়ছে, শরীর নেতিয়ে গেছে। ব্যথা সহ্য করতে না পেরে কি হাল করেছে। আয়ান আয়রার এলোমেলো চুল ভালো করে গুছিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বিড়বিড় করে বলল, সরি, আই এম সরি বউ। আমার জন্য তুমিও আবার কষ্ট পেলে। আমি তোমাকে দেখে রাখতে পারিনি, সরি।
আয়ানের মনে পড়ে গেল ডক্টরের কথা। ডক্টর বলেছে এটা হতে পারে না যে আবার মাথা ব্যথা করবে। আয়রা এমন কিছু খেয়েছে যাতে এমন কিছু ছিল এর কারণে মাথা ব্যথা হয়েছে। এটা ভাবতেই আয়ানের চোয়াল শক্ত হয়ে পড়ল। সে চোখের পানি মুছে কাট গলায় বলল, আয়রাকে কি খেতে দিয়েছে? এতক্ষণ সবাই আয়রাকে শান্ত হতে দেখে শান্তি পায়, কিন্তু আয়ানের কাট গলার কথা শুনে সবাই চমকে যায়। দিদুন বলে, কি হয়েছে আয়ান, এমন করছো কেন? আমি যা বলছি সেটার উত্তর চাই। আয়রা কি খেয়েছিল? আয়ানের কথায় মিনু খালা ভয় ভয় বলতে লাগলো, আয়ান বাবা, আমি আয়রা মাকে বড় সাহেবের আনা রসমালাই এনে দিয়েছিলাম খাওয়ার জন্য। আয়নের আর বুঝতে বাকি নেই এটা কি করে হলো। আজাদ মির্জার কথা মানে সে এখন বুঝতে পারছে অতীত ভুলে ভবিষ্যতে মান দাও, না হলে বর্তমান নষ্ট হয়ে যাবে। আয়ান নিজেকে শান্ত করে বলল, দিদুন, আয়রাকে রেস্ট নিতে দাও, পরে এসো আবার। তোমার সবাই এখন আসতে পারো। আয়ান, এই মেয়ের জন্য তুই সত্যি পাগল হয়ে যাবি। এই মেয়ে আসলেই পাগল, না হলে এমন করে দেখো তোকে কতটা আঘাত করেছে, তা তুই ওর নিয়ে চিন্তা করছিস। আমি বলি কি, ওকে আর পালিত বাবা মার কাছে রেখে দিয়ে। আর কিছু বলতে পারল না আয়ান, গর্জে উঠে বলল, আম্মু, তোমাকে আয়রার কথা ভাবতে হবে না, ওর ভাবনা আমি একাই ভাবতে পারবো। তোমার যদি এত সমস্যা হয় আয়রা এখানে থাকতা, তাহলে আমি আয়রাকে নিয়ে চলে যাব। তাও আয়রাকে আমি ছাড়ছি না, আর না ওকে কোনো নরকে রেখে আসবো। আয়রা আমাকে মারুক কাটুক যা ইচ্ছা করুক, ওর অধিকার আছে আমার ওপর। তুমি যাও এখান থেকে, বলে ঘুরে দাঁড়ায়। আয়ানের কথা শুনে নিহিতা মির্জা কষ্ট পায়, কিন্তু আয়রার দিকে তাকিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। আস্তে আস্তে সবাই চলে যায়। আজাদ মির্জা বলে, আয়ান সাবধানে থেকো, আর আয়রাকেও রেখো। অতীত নিয়ে আর ঘেটো না, ফল তাতে ভালো হবে না বলে দিচ্ছি। বলে চলে যায়। আয়রা কিছু বলল না, সে নতুন করে ছক কাটতে লাগলো। এখন না, পরে কি করা যায়। আয়রাকে দেখে, আয়রা গভীর নিদ্রায় বিভোর। আয়ান হাতের ক্ষতগুলো পরিষ্কার করে রুম বন্দি করে আয়রার কাছে এসে তাকে বুকে নিয়ে বলল, আমি তোমাদের কিছু হতে দেব না, আই প্রমিস। কিন্তু অতীতের সত্যি তো সবাই জানতে। এখন কিছু করো না, পরে আবার খেলা নতুন করে শুরু করো। বলে আয়রাকে শক্ত করে ধরে। আয়ানের স্পর্শ পেতেই আয়রা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আয়ানকে জড়িয়ে ধরে। তা দেখে আয়ান হেসে ফেলে। রাত 9:30। আকাশ প্রাণে তাকিয়ে আছে অন্তু। আজ হয়ে যাওয়া সকল ঘটনা তার চোখের সামনে ভাসছে। অন্তু এখনো ভাবতে লাগলো কি এমন হয়েছে আয়রা তা দেখে আয়ান ভাইয়া এত হাইপার হয়ে গেল। আর আয়রা ভাবি এটা বলল কেন আগের মতো মাথা ব্যথা করছে। আয়রা ভাবির আগেও কিছু হয়েছিল যা আয়ান ভাইয়া তাদের থেকে লুকিয়ে রেখেছে, আর কেন লুকাচ্ছে সবার কাছ থেকে আয়রা ভাবির বিষয়ে। আর আব্বু পার্টি অফিস থেকে কেন সব দরকারি ফাইল গায়েব হয়ে গেছে, আর আব্বু কেন আয়ান ভাইয়াকে এর পেছনে মনে করছে। কেন কেন না, আর ভাবতে পারছে না অন্তু। বেলকনি থেকে রুমে এসে বেডে বসলো অন্তু। অর্নি অন্তু রুমে এসে বলল, দিদিয়া নিচে খেতে চলো, দাদাভাই ডাকছে। অর্নির কথা শুনে অন্তু তার দিকে তাকিয়ে বলল, ওরু আয়রা ভাবি এখন কেমন আছে? অর্নি মলিন মুখে বলল, দিদুন গিয়েছিল ভাবিকে দেখতে, তখন সে ঘুমিয়েছিল। একটু আগে আয়ান ভাইয়া স্যুপ করে নিয়ে গেছে, বলল সে ভাবি এখন ঠিক আছে। অন্তু দীর্ঘ শ্বাস ছেড়ে আয়রা ভালো আছে শুনে স্বস্তি পেল। পরক্ষণে কিছু মনে পড়তেই সে অর্নির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো। অন্তুকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্নি বলল, দিদা এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি আবার কি করলাম? বিকেলে কোথায় গিয়েছিলি তুই? তোর ভার্সিটি তো 1:30-এ বন্ধ হয়ে যায়, আর তুই বাড়ি আসছিস আমি আসার আগে। তাইলে এত সময় কোথায় ছিলি? অন্তুর কথা শুনে অর্নি ভরকে যায়। ভীতু ভীতু চোখে অন্তুর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে অন্তু কি তাকে সন্দেহ করছে নাকি। অর্নি জোরপূর্বক একটু হেসে বলল, দিদিয়া আমি লিমার সাথে কিছু পড়ার ডিসকাস করছিলাম, তাই লেট হয়ে গেছে। কেন, কিছু কি হয়েছে? না কিছু না, এমনি। অর্নি অন্তুর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস নিল। না কিছু বুঝতে পারেনি দিদিয়া। অর্নি বলল, দিদিয়া চলো নিচে। বলে যেতে নিলে অন্তু কথায় থেমে যায়। পেছনে ঘুরে অন্তুর দিকে তাকিয়ে থাকলো। অন্তু বলল,
ওরও এমন কোনো কথা যদি থাকে যে কাউকে তুই বলতে পারছিস না, তাহলে আমাকে বলতে পারিস। এমন কোনো ভুল করিস না যে পরে তোকে পস্তাতে হয়। তুই যা, আমি আসছি। অন্তুর কথা শুনে অর্ণি বুঝতে পারল না, কিন্তু এটা বুঝতে পেরেছে কিছু তো হয়েছে। অন্তুর কথা মতো সে চলে গেল। অন্তু বিকেলে সেই কাপলের কথা মনে পড়ল। বিকেলে সে অর্ণির আর প্রাপ্যকে দেখেছিল। অর্ণি রেগেছিল আর প্রাপ্য তাকে বোঝাতে লাগলো। সে বোঝাতে না পেরে পরে কান্তরে সরি বলল। তারপর অর্ণির রাগ ভাঙলে তাকে জড়িয়ে ধরে। অন্তু এটুকু দেখে, তারপর আদি তাকে ডাক দেয়। তারপর কি হয় সেটা সবাই জানে। অন্তু নিচে খেতে গেল। হ্যালো, আমি কিছু কাগজ তোমাকে পাঠিয়েছি, আর যা যা বলেছি ঠিক সেভাবেই যেন হয়। হ্যাঁ, কালকের নিউজ পেপারে হেডলাইন এটাই যেন হয়। ওকে, বাই। বলে ফোন রেখে বলল, খেলা মেতে গেছে মিস্টার মির্জা, এখন শুধু সময়ের অপেক্ষা। আপনার সব কাজ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, সাথে পুরো মির্জা পরিবার। বলে বাঁকা হাসলো। আনভি পেছন থেকে রোদকে বলল, বাবা, আমার চুল দেখে চাচু কি করেছে? আনভির কথা শুনে রোদ তার দিকে তাকায়। রোদ আনভির চুলের এই অবস্থা দেখে হেসে ফেলে। রোদ আনভির কাছে এসে কোলে তুলে নিয়ে বলল, আম্মু, তোমার চুল এমন কাকের বাসা গিয়ে করেছে? বলে এলোমেলো চুল হাত বুলাতে লাগলো। চাচু করেছে। আসলে আনভি প্রাপ্যের কাছে চুল বাঁধতে যায়, কিন্তু প্রাপ্য টিভিতে খেলা দেখতে ব্যস্ত থাকায় প্রথমে না করে দেয়। পরে আনভি কাদো কাদো গলায় বললে, প্লিজ চাচু। হয়ে গেল। প্রাপ্য না চাইলেও করতে হয়, কিন্তু প্রাপ্য খেলা দেখতে দেখতে চুল বাঁধতে গিয়ে চুল এলোমেলো করে কাকের বাসা করে দিয়ে বলে সে পারবে না তার পাপার কাছে যেতে। তার আনভি রোদের কাছে আসে। কাল চাচুকে মার দেব আমার আম্মুর চুল এমন কাকের বাসা করার জন্য। আনভি মাথা নাড়িয়ে খুশি হয়ে গেল। রোদ তাকে বেডে নামিয়ে চিরুনি দিয়ে আস্তে আস্তে করে আনভির এলোমেলো চুল আঁচড়াতে লাগলো, যাতে আনভির ব্যথা না লাগে। সুন্দর করে আছড়ে চিরুনি করে দিতে লাগলো। চুল বাঁধা হয়ে গেলে বলল, আম্মু দেখো, ভালো লাগেছে? ভালো। বলে রোদকে চুমু দিল। রোদ আনভিকে বুকের সাথে নিয়ে বেডে শুয়ে তার মাথায় হাত বোলাতে লাগলো। আস্তে আস্তে আনভি ঘুম আসতে লাগলো। রোদ তার কপালে চুমু দিয়ে ঘুমিয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে রোদ। আনভিকে ঘুমাতে দিয়ে সে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে প্রাপ্য জগিং করে আসছে। তার বাবাই আজ এখনো নিচে আসেনি। প্রাপ্য রোদকে দেখে বলে, গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। বলে মালাকে বলে, মালা, আজ নিউজ পেপার আসেনি এখনো? না স্যার, একটু পরে এসে যাবে। রোদকে অস্থির হতে দেখে প্রাপ্য বুঝতে পারে কেন এমন হাঁসফাঁস করছে সে। প্রাপ্য রোদকে বলে, ভাইয়া, যেটা করেছি এটা কি এখনই করা উচিত ছিল? হ্যাঁ ছিল, আমি আর দেরি করতে চাই না। প্রাপ্য কিছু বলবে তার আগে মালা নিউজ পেপার রোদের কাছে দেয়। রোদ পেপার হাতে নিয়ে সব পাতা উল্টাতে উল্টাতে দেখতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা না পেয়ে রাগে তার চোখ লাল হতে লাগলো। রোদকে রাখতে দেখে প্রাপ্য ভয় পেয়ে যায়। সে পেপারটা হাতে নিয়ে বুঝলো রোদ যে নিউজ ছাপাতে বলেছিল সেটা ছাপা হয়নি। প্রাপ্য কিছু বলতে যাবে তার আগে রোদ বলল, আমারই দোষ, আমি ঠিক মতো নিউজটা হ্যান্ডেল করতে পারিনি। কেউ না কেউ তো আছে নিউজটা লিক করে দিয়েছে, তাই মিস্টার মির্জা সব সাফল্যভাবে নিজেরটা ধামাচাপা দিয়ে দিল। নো প্রবলেম, আরও সুযোগ আসবে। বলে বাঁকা হেসে চলে যায়। প্রাপ্য শুধু ভাবছে আজ কি হবে যখন রোদ তার উদ্দেশ্য পূরণ করতে একটা মেয়েকে কষ্ট দেবে। প্রাপ্য অফিসের জন্য রেডি হতে লাগলো। সঠিক সময়ে ইনফরমেশনটা দিয়েছো বলে নিউজটা ছাপা হয়নি, সব ছাপিয়ে দিয়েছি, আর তোমার প্রাপ্য তুমি পেয়ে যাবে। স্যার, এটা আয়ন করেনি আমি শিওর, কিন্তু এটা অন্য কেউ করেছে, কিন্তু কে সেটা এখনো জানা যায়নি। সেটা আমি বের করে নেবো, তোমাকে কিচ্ছু করতে হবে না, রাখলাম। বলে ফোনটা কেটে দেয় সে। আজাদ মির্জা ভেবে পাচ্ছে না তার নামে এত প্রমাণ পেল কি করে, আর নিউজটাই বা কে ছাপাতে বলেছে, কে তার সাথে আড়ালে শত্রুতা করছে। আজাদ মির্জা বলে, তুমি যেই হও না কেন আমাকে দমন করা এত সহজ নয়, তোমাকে তো খুঁজে বের করবোই আমি। কঠিন শাস্তি পাবে তুমি, কঠিন শাস্তি। বলে বাঁকা হাসে। সকাল 11টা।
মির্জা অফিসে। ম্যাম, আপনাকে স্যার যেতে বলেছে কেবিনে। একটা মেয়েলি কণ্ঠে বল কথাগুলো শুনে আদিবা তার দিকে তাকায়। দেখে মেয়েটি হাঁটু পর্যন্ত একটা কালো স্কার্ট আর সাদা শার্ট পরা, মুখে মেকআপের গোদাম বানানো। মেয়ে তাকে যেতে বলেছে। কাল রোদের কথা মতো আদিকে ফাইলটা দিতে এসেছে সে তার অফিসে। তাকে ওয়েট করতে বলে কিছুক্ষণ পর এই মেকআপের বস্তা তাকে ডাকতে আসে। আদিবা তার পিছু পিছু যায়। মেয়েটা নিজেকে একটু গুছিয়েই একটা কেবিনে নক করে ভিতরে যায়। এতে আদিবা বুঝতে পারে এটা আদির কেবিন। আদিবা কেবিনে গিয়ে আদিকে একবার দেখে মাথা নিচু করে ফেলে। তখনকার মেয়েটা বলে, স্যার, মিস আদিবা এসেছে। আদি একবার মাথা তুলে তাকে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, মিস মিমি, আপনি এখন আসতে পারেন। দরকার পড়লে আপনাকে ডাক দেওয়া হবে। আদিবা এবার বুঝলো এই মেয়েটার নাম মিমি। আদিবার তাকে দেখেই বুঝতে পেরেছে মেয়েটির নজর আদির উপর আছে। থাকলে থাকুক, আমার কি? এই ময়দার বস্তাকে সে কি করবে না করবে তাতে আমার কি? মিস মিমি না ছাই, কি সুন্দর করে বলে, দরকার হলে ডেকে নেব। আসলেই বিদেশ থেকে বান্দরে পরিণত হয়ে এসেছে। মনে মনে না বলে সামনাসামনি মন খুলে বকো, তাহলে ভালো লাগবে। আদির কথা শুনে আদিবা তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে নিজে কি ভাবছিল ভেবে লজ্জায় লাল হতে লাগলো। আর নিজের এত কাছে আদিকে দেখে হোঁচকে দূরে যেতে নিলে আদি তার কোমর ধরে তার কাছে টেনে নিয়ে বলে, তুমি সবসময় এত পালাই পালাই করো কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আদি কথা বলে তার উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ে আদিবার মুখে। আদিবা কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন আপনি? দূরে যান প্লিজ। কেন? প্লিজ আদি। আদিবার অসহায় মুখ দেখে আদি তাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায়। ছাড়া পেতেই আদিবা স্বস্তির নিঃশ্বাস নেয়। এতক্ষণ মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। আদিবার নিজেকে স্বাভাবিক করে আদির দিকে ফাইলটা দিয়ে বলে, রোদ স্যার আপনাকে ফাইলটা দিতে বলেছে, তাই এসেছিলাম। এখন আমাকে যেতে হবে, বাই। বলে যেতে নিলে আদি তাকে আটকে নিজের কাছে নিয়ে এসে নরম কণ্ঠে বলল, আদু প্লিজ আমাকে বলো কি প্রবলেম ছিল তোমার, আমি সবটা মেনে নিব। একটা বার আমাকে বলে দেখো, আমি সব ঠিক করে দিব। তুমি শুধু বলো কি হয়েছিল 4 বছর আগে তোমার সাথে। প্লিজ, কেন আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে? তুমি ইমেজিং করতে পারবে না আমি এই আদি যে কিনা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, সে এখন সিগারেট খায় শুধু তোমার দেওয়া আঘাত ভুলতে। প্লিজ আমাকে বলো কি হয়েছিল। আদির প্রত্যেকটি কথা আদিবাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল ভেতর থেকে। চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। নিজেকে ধরে রাখতে না পেরে আদিকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল। আদি প্রথমে অবাক হয়ে সে বিশ্বাস করতে পারছিল না আদিবা তাকে জড়িয়ে ধরেছে। তারপর আদিবার কান্নার শব্দে তার মনের সব রাগ কষ্ট গলতে লাগলো। সে আদিবার কান্না আগেও সহ্য করতে পারত না, না এখন। আদিবা কান্নারত কণ্ঠে বলল, আদি প্লিজ আমার থেকে দূরে থাকুন, আপনি ভালো থাকবেন। আর অতীতে যা হয়েছে তা খোঁজার চেষ্টাও করবেন না, এর ফল ভালো হবে না। প্লিজ আদি, আমার থেকে দূরে থাকুন। বলে আদিকে ধাক্কা দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। এদিকে আদি আদিবার কথা শুনে হতবিম্বল হয়ে যায়। কি বলে গেল মেয়েটা? তার থেকে দূরে থাকতে বলেছে, সেটা সে কখনো করতে পারবে না। বিদেশে ছিলাম বলে কিছু করতে পারিনি, কিন্তু এখন তোমাকে পেতে সব 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 করব। আদি আদিবার যাওয়ার দিকে তাকিয়ে বলল। বিকেল 5টা। গরমের দিন বলে বিকেল পড়তেও রোদের তেজ কমেনি। ভ্যাবসা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জনপদ। আজ অন্তু আর্ট ক্লাসে প্রথম দিন ছিল। অনেক ভালো গেছে দিনটা তার। প্রথম দিন বলে হালকা রং সম্পর্কে ধারণা দিয়েছে। পরের ক্লাস থেকে আর্ট সম্পর্কে ধারণা আর শেখার কাজ হবে। অন্তু আজ সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে। নতুন মানুষ, নতুন করে বন্ধুত্ব করা। কিন্তু আজ ওর আদিবার কথা অনেক মনে পড়ছে। আদিবা বলতো, দোস্ত তুই অনেক বড় আর্টিস্ট হবি দেখিস, তুই শুধু শুধু এই হিসাব নিয়ে পড়ছিস। দেখিস কেউ তোকে এই হিসাব নিয়ে না, ছবি আঁকা নিয়ে চিনবে, দেখিস। আদিবার কথা শুনে অন্তু শুধু হাসত।
পুরাতন কথা মনে পড়তেই অন্তু হাসির রেখা গাঢ় হয়। অন্তু তার ব্যাগ নিয়ে বেরিয়ে আসে ক্লাস থেকে। রাস্তায় এসে রিক্সা খুঁজতে লাগলো। আদি গাড়ি নিতে বললে অন্তু মানা করে দেয়। সে আগের মতো স্বাধীনভাবে চলতে চায়। অন্তু একটা রিক্সা ডাকতে নিলে তার নাম ধরে পিছু থেকে কেউ ডাকে। সেটা শুনে প্রথমে মনে করে সে ভুল শুনছে, কিন্তু পরক্ষণে আবার তার নাম ধরে ডাকতেই অন্তু ভ্রু কুঁচকে ভাবে সে এখানে কাউকে চেনে না বা ভালো করে পরিচয়ও হয়নি। তাহলে তাকে কে ডাকছে ভেবে পেছনে তাকাতেই দেখতে পায় রোদের হাসুজ্জ্বল মুখখানা। রোদ এগিয়ে এসে হাসি মুখে বলে, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ মিস অন্তু, আপনি এখানে এখন? আমি তো আশাও করিনি আপনার সাথে এখানে দেখা হবে। তাই এখানে কি করছেন আপনি? অন্তু রোদকে এখানে দেখে অবাক হলেও প্রকাশ করে না। অন্তু মৃদু হেসে বলল, আমি এখানে আর্ট শিখি, আজ তার প্রথম দিন ছিল। আপনি এখানে কি করছেন মিস্টার রোদ? আমি তানভিকে নিতে এসেছি। অন্তু রোদের কথা শুনে বুঝতে পারল না এখানে আনভি কোথা থেকে আসবে। অন্তু বিস্মিত হেসে বলল, আনভিকে নিয়ে মানে? আনভি এখানে আসবে কেন? আনভি এখানে মানে আনভিও এখানে আর্ট শেখে 1 মাস যাবত। আসলে বাড়িতে রং তুলি নিয়ে ছবি আঁকে দেখে আমি এখানে ভর্তি করিয়ে দিই, যাতে এখন থেকে একটু একটু করে তৈরি হতে পারে। রোদের কথা শুনে অন্তু হতবুদ্ধিকর হয়ে গেল। এই ছেলে বলে কি? 3 কি 3.5 বছরের বাচ্চা কিনা আর্ট করতে এখানে ভর্তি হয়েছে? বাচ্চা মেয়ে খেলার ছলে করেছে আর ও কিনা তাকে আর্ট শেখাতে দিয়েছে। অন্তু চোখ ছোট ছোট করে বলল, আপনি কি পাগল মিস্টার রোদ? অন্তুর এই কথা শুনে রোদ বিষম খেল। রোদ এমন কি বলল যাতে সে পাগল উপাধি পেয়ে গেল? রোদ নরম কণ্ঠে বলল, মানে? আপনি পাগল না তো কি? একটা বাচ্চা মেয়ের খেলার বয়সে আপনি তাকে আর্ট ক্লাসে ভর্তি করিয়ে দিলেন। এতে আপনাকে পাগল বলবো না তো কি বলবো বলুন? অন্তুর কথা শুনে রোদ শব্দ করে হাসতে লাগলো, যাকে বলে গোড়াগুড়ি করা। রোদকে এভাবে হাসতে দেখে অন্তু বোকার মতো চেয়ে থাকে রোদের দিকে। সে ভাবে, এমন কি বললাম যে এভাবে হাসতে লাগলো? যা বললাম তা তো সত্যি। ছোট বাচ্চা কি করে পারবে এসব? অন্তু বোকার মতো প্রশ্ন করে, আপনি হাসছেন কেন এভাবে? আমি কি জোক করছি? যা বললাম সত্যি বললাম। রোদ তার হাসি কোনো মতে থামিয়ে বলল, হাসবো না তো কি করবো? আপনার যা প্রশ্ন, না হেসে পারা যায়? আনভি এখন ছোট, কিন্তু এত ছোট নয় যে সে ছবি আঁকতে পারে না। কিন্তু ওর একটা প্রপার গাইডলাইন লাগবে, তাই দিয়েছি। বুঝলেন মিস অন্তু? তাও আনভি ছোট। রোদ আনমনে বলতে লাগলো, যার মার আর্ট সম্পর্কে ভালো ধারণা আছে তার মেয়ে হয়ে এই বয়সে আর্টের উপর ঝোঁক বেশি থাকে। রোদের কথা শুনতে না পেরে অন্তু বলল, সরি, আমি কিছু বুঝতে পারলাম না। আমি আপনাকে কিছু বলিনি, ওই তো আনভি এসে গেছে। রোদের কথা শুনে অন্তু গেটের দিকে তাকিয়ে দেখে আনভি আসছে। তার গায়ে জামায় হালকা রং আছে, দেখে বোঝা যাচ্ছে রং গায়ে লাগিয়েছিল, তা ধুয়ে দিয়েছে, কিন্তু ভালো করে হয়নি। রোদ গিয়ে আনভিকে কোলে করে বলে, তো আম্মু কেমন ছিল ক্লাস? আনভি আনন্দ নিয়ে বলে, ভালো ছিল পাপা। ভালো বলে অন্তুর কাছে আসে। আনভি অন্তুকে দেখে রোদের কোল থেকে অন্তুর দিকে হাত বাড়ায়, মানে সে অন্তুর কোলে যাবে। অন্তু মুচকি হেসে আনভিকে কোলে তুলে গালে চুমু দিয়ে আদুরি সুরে বলল, কেমন আছো আনভি মামুনি? আনভি অন্তুকে দেখে অনেক খুশি হয়ে যায়। আহ্লাদি কণ্ঠে বলে, ভালো আছি ভালো আন্টি, তুমি কেমন আছো? এখানে কি করছো? আরে আরে, একসাথে এত প্রশ্ন। আমি ভালো আছি। আমিও তোমার মতো ছবি আঁকতে এখানে এসেছি। সত্যি ভালো আন্টি? অন্তু হ্যাঁ বলতেই আনভি তার গলা জড়িয়ে ধরে অন্তুর গালে চুমু খায়। অন্তু আর আনভি নিজেদের মধ্যে খুনসুটি করে, আর রোদ তা অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে। অন্তু আর আনভি একে অপরকে ভালোবাসার দেখে রোদের মনে হয় তারা মা মেয়ে, কিন্তু আদৌ কি তাই? রোদ গলা ছেড়ে বলল, চলুন মিস অন্তু, আপনাকে বাসায় পৌঁছে দিই। অন্তু মাথা তুলে বলল, না, আমি একাই যেতে পারবো। চলো না ভালো আন্টি আমাদের সাথে। আনভির আবদারি কণ্ঠ শুনে অন্তু আর না বলতে পারেনি। সে রোদের সাথে যেতে রাজি হয়ে যায়। তারা সারা রাস্তা অন্তু আনভির কথা বলে, খুনসুটি করে কাটিয়ে দেয়, আর রোদ শুধু
তাদের দেখে মুচকে মুচকে হাসে। তার উদ্দেশ্য পূরণ হচ্ছে বলে কথা। আদু মা, কি হয়েছে বলবি তো আমাকে? সেই দুপুরে অফিস থেকে এসে রুমে গেছিস, আর বের হোসনি, না কিছু খেয়েছিস? দরজা খোল মা, দেখ আমার প্রেশার বেড়ে গেছে তোর চিন্তায়। কি হলো, দরজা খোল। বলে আদিবার মা দরজা ধাক্কাচ্ছে। আদিবা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে, কিন্তু ঘুমায়নি সে। তার চোখের কোণ দিয়ে অঝরে পানি পড়ছে। আজ এত বছর পর সে আদির এত কাছে গেছে। অবাধ্য মন শুধু সেই মুহূর্ত আর তার স্পর্শগুলো মনে করাচ্ছে। বারবার মন বলছে সব ছেড়ে ছুড়ে আদির কাছে চলে যা, গিয়ে বলি কেন সে প্রতারণা করেছে, কেন সে তাকে ঠকিয়েছে। আদিকে তার মনের কথা বলতে চায় সে তাকে কষ্ট দিয়ে নিজে সে আগুনে ভস্ম হচ্ছে। কিন্তু পরক্ষণে মনে পড়ে তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। না, সে কিছুতেই আদির জীবনে ফেরত যাবে না। তার মনকে শক্ত করতে হবে। যে কোনো মূল্যে তাকে আদির কাছ থেকে দূরে থাকতে হবে। আদির কাছ থেকে দূরে যাওয়ার কথা শুনলে হু হু করে কেঁদে ওঠে আদিবা। তার মনের প্রশ্ন জাগে, কেন তার সাথে হলো এমন? কেন আদি বিদেশে গেল আর তার জীবন ছন্ন ছাড়া হয়ে গেল? তারা তো অনেক সুখে ছিল। আদির পাগলামো, অফুরন্ত ভালোবাসা, তাহলে কেন সব পাল্টে গেল? আদিবা আর ভাবতে পারছে না, মাথাটা ব্যথা করছে। সে উঠে দরজা খুলে দিল। দরজা খুলতেই আদিবার মা রুমের ভেতরে গিয়ে দাঁড়ালো। আদিবার দিকে তাকাতেই আদিবার মার মন ধক করে ওঠে। কি হাল করেছে মেয়েটা! চোখ মুখ কান্না করার ফলে ফুলে গেছে, চোখ অসম্ভব লাল, মুখটা শুকিয়ে গেছে। সালেহা আদিবাকে নিয়ে বেডে বসালে আদিবা তার কোলে মাথা রেখে শোয়। সাহেলা আদিবার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কিছুদিন ধরে দেখছি কেমন মন মরা হয়ে গেছে। অফিসে কি কিছু হয়েছে? না মা। সাহেলা আবারও বলে, আমার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, তা তুই আস্তে আস্তে পূরণ করবি। কত আশা নিয়ে আমার কাছ থেকে তোকে চেয়েছিল, কিন্তু তোর জেদের কারণে সব শেষ হয়ে গেল। একটাবার আদিকে বলো, তোর তখন কি পরিস্থিতিতে ছিলে যার জন্য এমন করলে? কি তুই বলবি না? নিজে কষ্ট পেলে সাথে ছেলেটাকেও কষ্ট দিল। বলে আঁচল মুখে চেপে হু হু করে কান্না করতে লাগলো। আদিবা তার মার সমস্ত কথা মন দিয়ে শুনল। আদি তার মার কাছে বিনীত অনুরোধে তাকে চেয়েছিল, সেটা দেখে আদিবা অনেক অবাক হয়েছিল। আদি তাকে কতটা ভালোবাসে সে সেদিন দেখিয়েছিল। আদিবার এখনো মনে আছে সেই দিন, যেদিন আদি তার হাত ধরে কোথাও একটা নিয়ে যায় 5 বছর আগে। আদি আদিবাকে নিয়ে আদিবার বাড়িতে নিয়ে আসে। আদিবা বাড়িতে আসতে দেখে আদিকে অবাক হয়ে প্রশ্ন করে, তারা এখানে কেন এসেছে? মা দেখে তাকে মেরে ফেলবে, চলুন এখান থেকে। কিন্তু আদি শোনার পাত্র ছিল না। তাকে নিয়ে বাড়ি কলিং বেল বাজায়। আদিবার যান যায় যায় অবস্থা। আদিবারা ভাড়া বাসাতে 2টা রুম, একটা কিচেন, ড্রয়িং রুম নিয়ে থাকতো। দরজা খুলে সাহেলা ইসলাম। মেয়েকে দেখে ভ্রু কুচকে কিছু বলবে তার আগে আদিকে দেখে হাসি মুখে বলে, আরে আদি বাবা, তুমি যে, অন্তু মামনিও এসেছে, কই ওকে তো দেখছি না। সালেহা অন্তুকে চেনে বেধায় আদিকেও বেশ ভালো করে চেনে। অন্তুকে আদিবার থেকে কম ভালোবাসে না সে, আর আদিকে নিজের ছেলে মনে করে। আন্টি, অন্তু আসেনি, আমি এসেছি, আপনার সাথে কিছু কথা আছে, আমরা ভেতরে গিয়ে কথা বলি। সালেহা সম্মতি প্রসন্ন করলে তারা ভেতরে এসে সোফায় বসে। সালেহা একবার মেয়েকে আবার আদিকে দেখে আর বোঝার চেষ্টা করছে কি বলবে। আদি আগে বলল, আন্টি, আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পছন্দ করি না, যা বলি সরাসরি বলি, সেটা আপনি জানেন। সালেহা ভ্রু শুরু করে বলে, হ্যাঁ আন্টি, আমি আর আদিবা একে অপরকে ভালোবাসে, ইনফ্যাক্ট আমি আদিবাকে বিয়ে করতে চাই। সালেহা বিস্মিত হয় আদির কথায়। সে আদিবার দিকে ইশারায় করলে সে সত্যি কিনা আদিবা মাথা নিচু করে হ্যাঁ বলে। সালেহা মাথা নিচু করে ফেলে। তা দেখে আদি সালেহার সামনে মাথা নিচু করে বিনীত গলায় বলে, আন্টি, আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন থাকবে এখন, কেন আমি এত বড় লোক ছেলে হয়ে আদিবাকে ভালোবাসলাম। আমার পরিবার এই সম্পর্কে মেনে নেবে না। আন্টি,
আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আদিবার কোনো অসুবিধা হবে না। আমার পরিবার ওকে মেনে নেবে। আমি আদিবাকে অনেক ভালোবাসি আন্টি, ওকে ছাড়া থাকতে পারবো না। তাই বিদেশে যাওয়ার আগে আপনাকে জানিয়ে যেতে চাই, যাতে আপনি আদিবার বিয়ের কোনো ব্যবস্থা না করেন। আন্টি প্লিজ আমাকে ফিরিয়ে দেবে না? সালেহা আদির সব কথা শুনে বুঝে যে আদি তার মেয়েকে কতটা ভালোবাসে। সে হেসে সব মেনে নেয় আর বলে, তুমি না আসা পর্যন্ত আদিবা তার কাছে তোমার কুচ্ছিত আমানত হিসেবে থাকবে। মায়ের কথা শুনে আদিবা কান্না করে আর আদির প্রতি তার ভালোবাসার সম্মান আরও বেড়ে যায়। আদিবার ভাবনার সমাপ্তি ঘটে তার ফোনের উচ্চস্বরের রিংটোনে। সালেহা আদিবাকে খেতে ডেকে বাইরে চলে যায়। আদিবা ফোন হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বাজে। এত রাতে কে ফোন দিয়েছে ভেবে পাচ্ছে না। দরকারি ফোন মনে করে ফোন ধরে বলে, হ্যালো, কে? ওপাশ থেকে কথা আসছে না, শুধু নিঃশ্বাসের শব্দ আছে। আদিবা আবার হ্যালো বললে বলল, কে? কথা বলছে না কেন ফোন দিয়ে? আর বলতে পারল না সে, চুপ করে গেল। তার বুঝতে এখন ভুল হলো না ওপাশে কে আছে। আদিবা গলায় কান্না দলা পাকিয়ে আসছে। কান্নার তো গলায় কাপা কাপা স্বরে বলল, আদি। এদিকে আদিবার কাপা কাপা গলা শুনে চোখ কোণে এক ফোঁটা অশ্রু দেখা দেয়। সে হাত দিয়ে মুছে নরম সুরে বলল, এখনো আমার নিঃশ্বাসের শব্দে বুঝে গেল আমি ফোন দিয়েছি। কেন করছো এমন আদু? নিজের মনকে কেন আটকাচ্ছ? ভালোবাসাকে কেন লুকাচ্ছ? প্লিজ বলো আদু। আমার বুকে অসম্ভব জ্বালা করছে তোমার এই নিশ্চুপ থাকা আদু। এদিকে আদি কান্না জড়িত কথা, প্রতিটা কথা তার মনে গিয়ে লাগে। আদিবা কি বলবে করবে সে বুঝতে পারছে না। সে ফুপিয়ে কেঁদে ওঠে। আদিবার কান্না শুনে আদি ব্যস্ত হয়ে বলল, আদু কি হয়েছে তোমার? আদু আমার কথায় কি তুমি কষ্ট পেলে? প্লিজ বলো আদু। দেখো আমার ভেতরটা পুড়ছে তোমার কান্না শব্দ শুনে। প্লিজ আদু কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না, আমাকে পাগল করে দিচ্ছে। আদি প্লিজ আমাকে আমার মতো ছেড়ে দিন, আমি আর নিতে পারছি না আদি, আমার কষ্ট হচ্ছে। তোমাকে আমি ছাড়ছি না আদু, অনেক ছেড়েছি আর না। তোমাকে কি করে আমার কাছে আনতে হবে আমি জানি। তোমার উপর আমার অধিকার তোমার থেকেও বেশি, তা নিশ্চিত ভুলে যাওনি তুমি। একটা কথা মনে রেখো, আমার কাছ থেকে পালানোর চিন্তাও করবে না, এর ফল ভালো হবে না। রাখছি, আই লাভ ইউ আদু। বলে ফোন রেখে দিল আদি। হাতের জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে বলল, তোমাকে অনেক সুযোগ দিয়েছি বলার জন্য, কিন্তু তুমি বলতে চাও না। এখন আমার পাখির কাছেই বন্দি করার টাইম এসেছে, বাই হোক বাই করুক। এদিকে আদিবা আদির কথায় স্তব্ধ হয়ে সে বুঝতে পেরেছে আদি কিসের কথা বলছে। তার হাত পা কাঁপছে। আদি যদি তার কথা রাখে তাহলে কি হবে? সবাই যদি জেনে যায় আদির অধিকার কতটা তার উপর, তখন না সে কিছুতেই এটা হতে দেবে না। সে অনেক ভেবে একটা সিদ্ধান্তে এসেছে, এখন সেটা বাস্তবায়ন করা বাকি। সে না খেয়ে শুয়ে পড়ে। তার কানে এখন আদি আই লাভ ইউ আদু বলা বাজছে। আদিবা বলল, আই লাভ ইউ আদি। তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কোথাও যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। হালকা স্বরে ভেসে আসছে গানের কিছু কথা। পরিবেশটা অনেক রোমান্টিক, কিন্তু একরাশ বিরক্ত নিয়ে অর্ণি বসে আছে প্রাপ্যর সামনে। অর্ণিকে তাকে কিছু বলছে,
এতে প্রাপ্যর চেহারা দেখে কিছু বোঝা যাচ্ছে না। সে কি আদৌ শুনতে পারছে না, নাকি শুনেও না শোনার ভান করছে? অনেক সময় পর প্রাপ্য ফাইনালি কিছু বলল, যা শুনে অর্ণি রেগে মেগে ফায়ার।